25শে বৈশাখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। বাংলাদেশে এবং ভারতে উভয় প্রান্তেই কবিগুরু রবীন্দ্রনাথের এই জন্মজয়ন্তী উৎসব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পালন হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে কবিগুরু রবীন্দ্রনাথকে কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে কি কারণে কবিগুরুকে স্মরণ করা উচিত, সেটাই আজকে আমার বক্তব্যের মুখ্য বিষয়। সূর্য সেনা পরিবারের আমন্ত্রণে সে আলোকেই আমি মুক্তিযোদ্ধা আবুল বাশার বক্তব্য তুলে ধরছি। সূর্য সেনা পরিবারের প্রতি উৎসর্গকৃত মোর কথামালা আমরা আমাদের নিজেদের চিনতে না করি যেন অবহেলা। রাষ্ট্রের মাঝে ভাষা ও জাতিসত্তাকে বিকিয়ে দিয়ে করছি মোরা মাতৃভাষার অন্বেষণ। শিক্ষাক্ষেত্রেও সংকুচিত হচ্ছে মাতৃভাষা, জীবন জীবিকাতেও থাকছে না ভাষার অধিকার। এ কেমন মানব জীবন? ঘরে ঘরে জ্বলে উঠুক রবির আলো, গভীর অন্ধকারের মাঝেও বাংলা ভাষার প্রদীপ জ্বালো। প্রেক্ষাপট: ধর্মের ভিত্তিতে খণ্ডিত বাংলার মানচিত্রের এক অংশে উর্দুর মাঝে যখন নিজেদের মাতৃভাষা বাংলা ভাষাকে হারিয়ে ফেলছিলাম, তখন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। আমাদের বিজয় হয়েছিল। আজ স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। জাতপাতে, ধর্মে, সামাজিক মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে রাজনৈতিক অঙ্গীকার ছিল, আমরা এখনও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কিন্তু আমাদের একটি জাতীয় পরিচিতি মিলেছে। সেই জাতীয় পরিচিতি অর্জনের জন্য 1971 সালে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশীদার হয়েছিলেন এপার বাংলা ওপার বাংলার অসাম্প্রদায়িক বাংলা ভাষাভাষী মানুষ। সে সময়ে সেখানে ধর্ম বর্ণ কোনো বিভেদ টানতে পারেনি। মানবিকতা প্রতিষ্ঠাই ছিল মূল লক্ষ্য। বর্তমান প্রেক্ষাপটে অপর প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষ সহ অন্যান্য ভাষা ও জাতিগোষ্ঠী যখন হিন্দির মাঝে নিজেদের মাতৃভাষাকে বিকিয়ে দেয়, তখন আমরা কষ্ট পাই। ধর্মের বাতাবরণে আড়ালে লুকিয়ে বাংলা ভাষাভাষী ও অন্য ভাষাভাষী মানুষ তাদের এবং জাতীয় চেতনাবোধের জায়গাটি ক্রমাগত হারিয়ে ফেলছে। সে দিকটি এবং বিবেচনা বোধ জাগ্রত করবার জায়গাটি প্রসারিত হচ্ছে না। এটাই বোধহয় বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তার প্রতি জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের দায়িত্ববোধ এবং কর্মজ্ঞানের প্রকাশ। অথচ কথামালায় আমরা রবীন্দ্রনাথকে কত ভালোবাসি। বাংলা ভাষা আমার মাতৃভাষা, আমাদের কত দরদ। তাকে ভাঙিয়ে অনেক ক্ষেত্রে ধারা উপধারা হিসাবে আমরা রবীন্দ্রনাথকে ব্যবহার করি ব্যক্তির লাভ ও লোভের দৃষ্টিকোণ থেকে। অথচ তিনি বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তার বিকাশের অগ্রগামী একজন সৈনিক। রবীন্দ্রনাথ নিছক কবি ছিলেন না, বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুনিয়ায় তিনি এক অদৃষ্টান্তপূর্ব অধ্যায়। তিনি একাধারে কবি, গীতিকার, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, পত্র সাহিত্য, তদুপরি ভাবুক ও চিত্রশিল্পী। রবীন্দ্রনাথ তো কেবল সাহিত্য চর্চা করেননি, পাশাপাশি তিনি জমিদারি, রাজনীতি, শিক্ষা, শিল্পকলা, বিজ্ঞান চর্চা ও নানাবিধ সাধনায় লিপ্ত থেকেছেন। পল্লী জীবনের সমৃদ্ধ আনার জন্য তিনি নানাবিধ কাজ করেছেন। কৃষি চর্চা এবং নন্দন চর্চার কাজ করেছেন তিনি,
এবং তারই সঙ্গে ভারতবর্ষের জাতীয় ইতিহাস, সামাজিক দুর্গতি এবং ভাষা, সাহিত্য, শিশুশিক্ষা তথা সংস্কৃতির চর্চা করেছেন। তিনি তার লেখালেখির বাইরেও তার কর্মকে আরও শত ধারায় চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলেন, যার তুলনা সম্ভবত ভূভারতে নেই। কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ইত্যাদির পাশাপাশি তার জীবনভর গানের প্রভাব করেছিলেন। পাশাপাশি পত্রিকা পরিচালনা করতেন। জীবনের শেষ পাশে ছবি আঁকার বিস্ময়কর এক কলা বিস্তার করেছিলেন এবং তারই পাশে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যোদ্ধার অংশগ্রহণ করেছিলেন। এর পরেও প্রশ্ন থেকে যায়, রবীন্দ্রনাথকে আমরা আমাদের সমাজ ও মননে কোন স্থান বা কোন আসনে বসাবো? কিভাবে স্মরণ করব তাকে? বলা বাহুল্য, আমাদের ব্যক্তি মনে ও সমাজ মনে রবি ঠাকুরকে যে মর্যাদায় স্থিত করব, সেইটাই রবীন্দ্রনাথের জায়গা। বর্তমান প্রেক্ষাপটে সকল ক্ষেত্রে উচ্চতার পরিমাপক হয় গ্রহণকৃত শিক্ষার অর্জিত জ্ঞান ও ডিগ্রির বিভাজনের অহংকার দিয়ে। সেখানে মানবিক গুণাবলীর বিবেকসম্পন্ন মানুষের কোনো প্রয়োজন হয় না। রবীন্দ্রনাথের নিজের তেমন কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না, সেটির খুব একটা প্রয়োজনও হয়নি তার জীবনে। নিজ মেধা, ভাষা সাহিত্যের সকল অঙ্গে তিনি অবলীলাক্রমে বিচরণ করেছেন। রবীন্দ্রনাথ প্রকৃতির কাছ থেকে নিরন্তর নিজেকে খোঁজার বা আত্ম আবিষ্কারের শিক্ষা পেয়েছিলেন। প্রকৃতি পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাঝ দিয়ে তিনি পূর্ববঙ্গে জমিদারি দেখভালের কাজে এলে নৌপথের শিলাইদহ থেকে পাবনার শাহজাদপুর থেকে নওগাঁর প্রতিশ্বর, তার দীর্ঘ নৌপথে যাত্রা, কখনো কখনো রেলগাড়িতে ভ্রমণ এবং নানা দৃশ্যাবলী, প্রকৃতি ও আঞ্চলিক মানুষগুলোর জীবনাচারের সাথে মানবিক মেলবন্ধন হয়েছিল তার। মনের মাঝে স্থান পেয়েছিল গ্রাম বাংলার ভাব সাহিত্য। সাইজি লালন শাহেরও ভাবধারার অনেকাংশ তার উপর প্রভাব বিস্তার করেছিল। তিনি মানব সমাজ ও সভ্যতার মহাসমুদ্রের ঢেউয়ের সাথে দুলে দুলে তিনি বাংলা ভাষার জাগরণ সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথ নিজে বাঙালি ছিলেন। বাংলা ভাষা ও বাঙালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন বাঙালি হিসাবে। বাঙালিরা এখনও সে জায়গাতে দাঁড়িয়ে নেই, দাঁড়াতেও পারেনি। ধর্ম ও বিজ্ঞান, প্রাচ্য ও পাশ্চাত্য, জাতীয়তা ও আন্তর্জাতিকতা, এহেন বিভিন্ন রকমের পরস্পর বিরোধী আদর্শের সমন্বয় ঘটাতে পেরেছিলেন রবীন্দ্রনাথ তার যাবতীয় ভাবনায়। এটি নিছক কাকতালীয় নয় যে একই ভাবমন্ত্রের আলোয় জাতীয় সঙ্গীত রচনা করে তিনি দুই বাংলা তথা সমগ্র ভারতবর্ষকে জাতীয় ভাবনায় বেঁধে ফেলেছিলেন। মানুষের জীবনের প্রাত্যহিক এবং সমস্ত মুহূর্ত প্রবাহকে ধরে রেখেছিলেন তিনি তার গানের মাধ্যমে। রবীন্দ্রনাথকে প্রকৃত হৃদয়ঙ্গম এবং আত্মস্থ করতে পারলেই তবেই ঘটবে বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠা। এর কোনো বিকল্প নেই। বাঙালির আত্মপরিচয় আবিষ্কার তথা পুনরুদ্ধার রবীন্দ্রনাথের মাধ্যমেই সম্ভব। পাণ্ডিত্যের এবং রাষ্ট্রের সুবিধাভোগের মাঝে নিজেদেরকে বিসর্জন দিয়ে আত্মগোপনে থেকে কিছু মানুষ কখনো কোনো বের হয়ে এসে নিজেকে বাঙালি হিসাবে জাহির করছেন। দৃষ্টিভঙ্গিটি বেদনাদায়ক। সবাইকে আসামের শিলচর ভাষা সাহিত্যের কথা এবং 1952 সালের বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণ করার মধ্য দিয়েই এগিয়ে চলার দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। তবে আসার কথা হলো এই যে ভারতের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই পৃথিবীর মিষ্টতম ভাষা
বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান দেয়া এবং স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে তারা কাজ করে চলেছেন। পাশাপাশি কলকাতার বঙ্গ ব্রিগেড সহ পশ্চিমবঙ্গের নানা স্থানে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনগুলো বাংলা ভাষা রক্ষা ও মর্যাদার দাবিতে কাজ করে যাচ্ছেন। চেতনা জাগ্রত হোক, সৃষ্টি হোক বাঙালির জাতীয় চেতনা বোধ, হোক বাংলা ভাষাকে মুছে ফেলার বিরুদ্ধে প্রতিরোধ। জয় বাংলা।